আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে দেখতে আমাদের চলে এলো কোরবানির ঈদ বা ঈদুল আজহা। তো কোরবানির ঈদ বা ঈদুল আজহা মানেই তো সবাই যারা সামর্থ্যবান আছেন তারা যার যার সাধ্য অনুযায়ী গরু, খাসি বা মহিষ কোরবানি দেন। হ্যাঁ, তো আজকে আমি ভাবলাম যে কোরবানির বিষয়ে কিছুটা দরকারি কিছু কথাবার্তা বলি, যেটা মানুষের কাজে আসতে পারে। প্রথমে আসি যে কোরবানি পশু যখন আপনি কিনতে যাবেন তখন পশুটিকে একটু ভালোভাবে দেখবেন। হ্যাঁ, এবং পশুটিকে আপনি একটু যাচাই করবেন। পশুটি যদি অতিরিক্ত মোটা হয়, আপনার কাছে যদি মনে হয় যে তার মানে ফ্যাট পরিমাণটা বেশি, তারপরে চামড়ায় যদি আপনি একটু টিপ দেন, যদি দেখা যায় যে তার চামড়ার মধ্যে এক ধরনের ফ্যাটের পরিমাণটা বেশি পাওয়া যাচ্ছে বা একটু মনে হচ্ছে বেশি নরম নরম, একটু পানি পানি বা এরকম মনে হচ্ছে, তাহলে সেই গরুটা আপনি কিনবেন না। আরেকটা জিনিস দেখবেন যে গরুর মুখ দিয়ে যদি অতিরিক্ত ফেনা বের হয়, তাহলে সেই গরুটা আপনি কেনা থেকে বিরত থাকবেন। দেখবেন যে তার কোথাও ক্ষত আছে কিনা, তার চামড়ার ভিতরে বা পায়ের দিকে বা অন্য কোনো দিকে কোনো ক্ষত আছে কিনা সেটাও একটু দেখবেন। এবং ব্যাপারীকে আপনি বলবেন যে গরুটা তুমি একটু হাঁটিয়ে আমাকে দেখাও। গরু যদি স্বতঃস্ফূর্তভাবে হাঁটে এবং তার আপনি সেটা তার হাবভাব আপনি দেখলে বুঝতে, সে যে লেজ নাড়ায় বা মাথা নাড়ায় বা তার একটা স্বতঃস্ফূর্ততা আছে, তাহলে আপনি গরুটা কেনার জন্য চয়েস করতে পারেন। কারণ দেখা যায় কি, কোরবানির আগে দেখা যায় 1-2-3 মাস আগে থেকে গরুদেরকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে দেওয়া হয়। তারপর অতিরিক্ত তাদেরকে মানে মোটা তাজা করানোর জন্য স্টেরয়েড দেওয়া হয়। এর ফলে যেটা হয়, গরু কিন্তু মোটা হয় ঠিকই, কিন্তু গরু নিস্তেজ হয়ে যায় এবং এই গরুর মাংস খাওয়াটা স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। তাহলে আপনি এই জিনিসগুলো দেখে তারপর গরু কেনা করুন, মানে কিনতে আপনি গরু ব্যাপারীর সাথে কথা বলবেন। এই তো গেল গরু কেনা। এখন আপনি গরুটাকে নিয়ে আসলেন, কোরবানি হলো, তখন তারপর কি করবেন? সাধারণত শহর এলাকায় যেটা হয়, আমাদের তো আসলে আলাদা করে ওরকম স্লটারিং হাউস নাই, মানে বাংলাদেশে এখনও সেটা হয়নি। তো যেহেতু বাংলাদেশে সেটা হয়নি, সে আমরা দেখা যায় যে আমাদের বাসা বাড়ির নিচেই বা রাস্তার মধ্যেই আমরা গরু কোরবানি দিয়ে ফেলি। হ্যাঁ, তারপরে দেখা যায় যে গরু ময়লা টয়লা সেখানে পড়ে থাকে, সেটা থেকে দুর্গন্ধ ছড়ায়। সেটা আমরা করব না। সেটা আমরা না করে আমরা চেষ্টা করব যে গরুর কোরবানির পরই গরুর যত ময়লা আবর্জনা রক্ত যেগুলো আছে সেগুলো আমরা ধুয়ে ফেলব। কখন সিটি কর্পোরেশনের লোক আসবে, কখন তারা ধুয়ে দিবে, এই জন্য আমরা অপেক্ষা করবো না। আমাদের নিজেদেরও তো একটা সিভিক সেন্স বা নাগরিক দায়িত্ব তো আমাদের আছে, ঠিক না? ধর আমরা যদি কেউ লক্ষ টাকা দিয়ে গরু কিনতে পারি, আমরা কি 100-200 টাকাকে পরিচ্ছন্নতার জন্য খরচ করতে পারি না? নিশ্চয়ই পারি। শুধু একটু সচেতন হলে এটা করা সম্ভব। মানে আমাদেরকে নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমার কারণে যেন আরেকজন মানুষের কষ্ট না হয়, কারণ এই বর্জ্যগুলো যদি রয়ে যায় এগুলো দুর্গন্ধ ছড়াবে, এগুলোর মধ্যে মশা মাছি আসবে, মানে মাছিরা জীবাণু ছড়াবে বিভিন্ন জায়গাতে, কলেরার জীবাণু, ডায়রিয়ার জীবাণু, তারপর আপনার পেটে ব্যথা, ডিসেন্ট্রির জীবাণু, এগুলো ছড়াতে এই মাছির মাধ্যমে ছড়াতে পারে। এছাড়াও টাইফয়েডের জীবাণু ছড়াতে পারে। শুধু তাই না, দেখা যায় যে ওই কোরবানি গরু বর্জ্য আমরা দেখা যায় ওই ড্রেনে ফেলে দিচ্ছি। তো ড্রেনে ফেলে দিলে কী হচ্ছে, ড্রেনটা জাম হয়ে যাচ্ছে, সেখানে ময়লা আটকে যাচ্ছে এবং সেখানে কিন্তু মশা জন্মাবে। আপনি জানেন যে মশা কিন্তু বদ্ধ পানির মধ্যে ডিম পাড়ে। তো এখন যেহেতু ডেঙ্গুর সিজন, এখানে ডেঙ্গু মশা বা এডিস মশা এখানে ডিম পাড়তে পারে। অবশ্যই এখন বলা হয় যে পরিষ্কার পানিতে নাকি এডিস মশার ডিম পাড়ে, আবার এখন আবার রিসেন্ট রিসার্চে আছে যে পরিষ্কার মশা আসলে কোনো ইয়েই দেখে না, মানে পরিষ্কার পানি আর ময়লা পানি থেকে সব পানিতেই এখন এডিস মশার জীবাণু পাওয়া যাচ্ছে। তো আমরা যদি একটু সচেতন হই, তো এটা তো আমরা খুব ইজিলি এটা আমরা ইয়ে করতে পারি। যেমন আমরা যেন গরুটা করার পরে, মানে কোরবানিটা হওয়ার পরে যেমন চামড়াটা ছিলে ফেলা হবে, ছিলে ফেলার পর আমরা মাংসগুলোকে ভিতরে নিয়ে আসলাম, রাস্তাটা যে জায়গাটায় আমরা গরুটা জবাই দিলাম বা ছাগল বা মহিষ যেটাই আমরা জবাই দিলাম পশুটা, সেখানে আমরা একটু ভালো করে পানি ছিটিয়ে দিলাম, ভালো করে ময়লাটা পরিষ্কার করে ফেললাম। যে ময়লাগুলো এমনি রয়ে যাচ্ছে, শক্ত ময়লা যেগুলো, মানে কোরবানির গোবর হতে পারে বা অন্যান্য যা ময়লা থেকে যাবে, বা ওই যে ভুঁড়ি পরিষ্কার করে আর কি, ভুঁড়ির ভিতরে যেগুলো থেকে যায়, তো সেই জায়গাগুলো আমরা একটা বস্তার মধ্যে ভরে এটা রেখে দিলাম। বা কোনো জায়গায় যদি ময়লা ফেলার জায়গা থাকে, ডাম্পিং যদি কাছাকাছি কোথাও থাকে, তো সেখানে ফেলে দিলাম। আমরা ড্রেনের মধ্যে না ফেললাম, ড্রেনটা জাম না করলাম, ঠিক না?
এতে করে হবে কি আমরা নিজেরাও যেরকম আমাদের স্বাস্থ্যটাও যেরকম ভালো থাকবে এবং আমাদের কারণে অন্য মানুষও কষ্ট পাবে না। এটা একটা। আরেকটা হচ্ছে যে জায়গাটা আমরা পরিষ্কার করব, এটা সবচেয়ে ভালো হয় এক বালতি পানিতে আপনার আগে ওদের ওই ডেটল বা স্যাভলনের যে লিকুইডটা যেটা পাওয়া যায় সেটা একটা শিশিতে যে ছিপিটা থাকে ওই ছিপি পুরোটা ওই এক বালতি পানির মধ্যে মিশিয়ে সেটা দিয়ে আমরা পরিষ্কার করব। যদি সেটা সম্ভব হয় খুব ভালো, যদি না হয়, যদি অনেকে দেখা যায় যে পাইপে দিয়ে পানি ট্যাঙ্কি থেকে পানি এনে সেটা স্প্রে করে করে এটা পরিষ্কার করেন, সেটাও করতে পারেন। সেটা করার পরে একটু পরে ওই জায়গাটার মধ্যে আমরা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিব। আপনারা জানেন যে ব্লিচিং পাউডার হচ্ছে জীবাণুনাশক, ঠিক আছে? এটা হলো একটা। তারপরে হচ্ছে গরু যেখানে আমরা কাটবো, যে জায়গাটা কাটবো, এখানে একটু খেয়াল করতে হবে জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, অপরিচ্ছন্ন যেন না হয়। অপরিচ্ছন্ন হলে হবে কি ওই জায়গায় যে মাংসটা কাটা হবে সেটার মধ্যে কিন্তু জীবাণু দূষণ হতে পারে এবং এই মাংস খেলে অনেকে পেটে সমস্যা হতে পারে। এই জন্যে এই জায়গাটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে আমরা সেই কাজটা করবো এবং চেষ্টা করতে হবে যে জায়গাটা যেন মশা মানে মাছি যাতে না আসে। এটা এখন গরুর মাংস যে আমরা প্রসেসিং করব, অনেকে একটা ধারণা যে কোরবানির গরুর মাংস একটু বড় বড় সাইজের হতে হয়, বড় বড় সাইজ না করলে এটা করা হয় না। আসলে কোরবানির গরুর মাংস আমাদের নর্মাল আমরা যেভাবে রান্নাবান্না করি সেভাবেই করা উচিত, অত বড় সাইজ করা উচিত না। কেন করা উচিত না সেটা আমি বলছি। বড় বড় সাইজের মাংসের মধ্যে কৃমির জীবাণু থেকে যেতে পারে, রিংওয়ার্ম, হুকওয়ার্ম, টেপওয়ার্ম, এই যে জীবাণুগুলো এখানে থেকে যেতে পারে। এই জন্য কোরবানির মাংস আপনারা ছোট ছোট পিস করেই রান্না করবেন। আচ্ছা, তারপরে আসছি যে গরুর মাংস কারা খাবেন, কারা খেতে পারবেন না, বা কারা একটু কম খাবেন। গরুর মাংসটা গরুর মাংস বলেন বা খাসির মাংস বলেন বা মহিষের মাংস, যেটাই আপনি বলেন, সবচেয়ে ভালো হয় বাড়ন্ত বয়স যাদের, ছোট বাচ্চা বা কিশোর, হ্যাঁ, এদের কিন্তু খুবই উপকার। বিশেষ করে গরুর মাংসের মধ্যে যে আয়রন থাকে সেটা তাদের বা শরীরের জন্য আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়াতে সেটা কারেকশন করবে, তাদের শরীরে এনার্জি বাড়াবে। এবং আপনারা জানেন যে যে কোনো মাংসের মধ্যে আমাদের এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিডস থাকে, 20টার মধ্যে 8টা যে এসেনশিয়াল অ্যামাইনো সেটা কিন্তু পুরোটা কিন্তু মাংসের মধ্যে পাওয়া যায়। সেটা কিন্তু আসলে উদ্ভিজ্জ প্রোটিন থেকে সেইভাবে কিন্তু সেটা পূরণ হয় না। আর বিশেষ করে ভিটামিন B12 যেটা, সেটা তো একদমই মাংস সোর্স থেকে আসে, সেটা অন্য কোনো কিছু থেকে কিন্তু এটা আসে না। তো এদের কিন্তু এই মাংসটা খাওয়াটা খুব জরুরি। আর বয়স্ক যারা আছেন, যাদের ডায়াবেটিস আছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে বা হার্টে প্রবলেম আছে বা কিডনিতে প্রবলেম আছে, তারা যে একদমই যে এটা মানে অ্যাভয়েড করবেন আমি বলছি না, আপনারা এটা একদমই অ্যাভয়েড করবেন সেটা না, তবে একটু কম খাবেন এবং আপনারা খেয়াল করবেন যেন চর্বির মাত্রাটা যেন আপনার চর্বিওয়ালা মাংস যেটা, সেটা যেন আপনার পাতে না পড়ে। আপনারা যেটা খেতে পারেন সেটা হচ্ছে রানের যে মাংসগুলো আছে সেগুলো থেকে আপনি খেতে পারেন, বা বুকের সিনার মাংস সেটাও যদি চর্বি অংশটুকু বাদ দিয়ে সেটা আপনারা খেতে পারেন। হ্যাঁ, আমাদের একজন সুস্থ মানুষের জন্য ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে তার ওজন যা প্রতি 1 গ্রাম, ওজন অনুযায়ী 1 গ্রাম করে আর কি। এখন ধরা যাক একটা মানুষের ওজন 60 কেজি, তাহলে তার বডি রিকোয়ারমেন্ট হচ্ছে প্রতিদিন 60 গ্রাম প্রোটিন। সেরকম মাংস ওইরকম উনি খেবেন। 60 গ্রাম প্রোটিন ধরেন মাঝারি সাইজের 2 টুকরা মাংস উনি খেতে পারেন, কোনো অসুবিধা নাই, চর্বি ছাড়া সেটা খেতে পারতেছেন। আর একদম যাদের খুব বেশি কিডনি প্রবলেম হয়ে গেছে, যাদের ডায়ালিসিস লাগছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা একদমই খাওয়া যাবে না, কারণ এটা তার ক্ষতির কারণ হবে। আর একটা বিষয় আমরা অনেকে মনে করে, একটা ভুল ধারণা আছে যে অনেকে ওই যে গরু বা খাসির পায়া খেয়ে থাকেন। তো পায়া খেয়ে অনেকে মনে করেন যে এটা থেকে বোধহয় অনেক ক্যালসিয়াম পাওয়া যায়। আসলে এটাও আসলে একটা ভুল ধারণা। আসলে পায়ার ভিতরে আসলে ওইরকম ক্যালসিয়াম থাকে না, কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে ভালো প্রোটিন থাকে। এটা প্রোটিন এবং ফ্যাট থাকে, যে ওই মাংসের ভিতরে যে মজ্জা বা জিলাটিন যে অংশটা আছে সেটা খুব ভালো প্রোটিনের উৎস। সেটা ওনারা খেতে পারেন প্রোটিন হিসেবে, বা এখানে প্রচুর ফ্যাটও আছে। তো সেটাও আমি মনে করি যারা একটু বয়স্ক আছেন তারা একটু বুঝে শুনে খাবেন। গরু, খাসি বা মহিষ, এদের মগজের যে অংশটা, সেটা যাদের খুব বেশি কোলেস্টেরল আছে বা হার্টে যাদের প্রবলেম আছে, যাদের রিং বসানো আছে, তারা একদমই খাবেন না। কারণ এটার ভিতরে ফ্যাটের পরিমাণটা সবচাইতে বেশি, যেটা আপনার ক্ষতির কারণ হতে পারে। ঠিক আছে, তবে বাচ্চা এবং বয়স্ক মানে বাড়ন্ত যারা, তারা এটা খেতে পারে, তাদের জন্য এটা খুব ভালো, তাদের শরীরের জন্য এটা ভালো। শরীরের এই সময়টা হচ্ছে তাদের শরীরের মানে বৃদ্ধি পাওয়ার বয়স।
তো এই সময় তারা যদি এগুলো খায় এটা তার শরীরের জন্য এটা ভালো উপকার হবে। কিন্তু বয়স্ক বিশেষ করে যাদের এই যে হার্ট অ্যাটাক হয়ে গেছে বা যাদের অতিরিক্ত মাত্রায় উচ্চ রক্তচাপ আছে বা অতিরিক্ত কোলেস্টেরল আছে বা কোলেস্টেরলেমিয়া যেটাকে বলে, এরকম যাদের আছে বা তাদের টিজির পরিমাণটা খুব বেশি রক্তের মধ্যে, তারা এটা একদমই অ্যাভয়েড করবেন। আচ্ছা, এখন আমরা বলি অনেকে জানতে চায় যে গরু বা মহিষ বা ছাগল কোনটার মধ্যে আসলে ফ্যাটের পরিমাণ বেশি। একটা স্টাডি থেকে আমরা জানতে পারি সেটা হচ্ছে মহিষের মাংসে তুলনামূলকভাবে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা কম, অর্থাৎ মহিষের মাংস তুলনামূলকভাবে বেশি নিরাপদ, বিশেষ করে যারা হার্টের রোগী বা উচ্চ রক্তচাপের রোগী তাদের জন্য। প্রথমে হচ্ছে মহিষের মাংস, এখানে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটা কম। তার পরবর্তীতে হচ্ছে গরুর মাংস, তার পরবর্তীতে হচ্ছে খাসির মাংস বা ছাগলের মাংস। অর্থাৎ ছাগলের মাংসে ফ্যাটের পরিমাণটা বেশি থাকে। শুধু ফ্যাটের পরিমাণ বেশি থাকলে যে এটা বেড়ে যাবে তা না। অনেক ক্ষেত্রে আমরা রান্না করার সময় দেখা যায় যে অতিরিক্ত আমরা তেল দিয়ে ফেলতেছি। হ্যাঁ, অতিরিক্ত তেলের কারণে এখানেও ফ্যাটটা আনস্যাচুরেটেড ফ্যাট বা যেটা এটা এখানে জমা হয়ে যাচ্ছে, সেটা রক্তে চলে যাচ্ছে। তো সবচেয়ে বেস্ট প্রসেসিং রান্নাটা হচ্ছে মানে এটাকে বা কী বলে এটাকে ওই যে কাবাবের মতো করে রান্না করা। ওই যে চিটং একটা রান্নার একটা খুব চল আছে যেটাকে বলে কালা ভুনা। এটা কিন্তু খুব ভালো। এটাতে কিন্তু ফ্যাট পরিমাণ একদমই থাকে না, শুধু প্রোটিন অংশটুকুই থাকে। এটা অনেকে খেতে চাইলে খেতে পারেন এভাবে করে। আর যে ঝোল টোল দিয়ে যদি করেন, তো ঝোলটা আপনারা অ্যাভয়েড করে শুধু মাংসর অংশটুকু আপনারা নিয়ে খাবেন এটা। আর যাদের এনিমিয়া আছে অর্থাৎ রক্তাল্পতা যাদের আছে, তাদের জন্য কিন্তু কলিজাটা খুবই উপকারী। হ্যাঁ, কলিজাটা খুবই, বিশেষ করে মহিলা, হ্যাঁ, যাদের এই এনিমিয়া যারা ভুগছেন তারা অবশ্যই কলিজাটা খাবেন। কলিজাতে কিন্তু খুব ভালো সোর্স আয়রনের জন্য, এবং এটার সাথে সাথে প্রোটিনেরও ভালো সোর্স। কিন্তু প্রোটিনও আসে এখান থেকে, আয়রন দুটোই আসে এখান থেকে। তো এটা যাদের এনিমিয়া রুগীদের আমরা বলবো যে এটা আপনারা একটু বেশি করে খান, যদি আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে। তো সব মিলে আমরা মোটামুটি একটা সংক্ষিপ্তভাবে একটা আলোচনা করলাম যে গরুর মাংস, গরুটা আপনি কিভাবে কিনবেন বা কীরকম গরু দেখে আপনি কিনবেন, সেটা প্রসেসের সময় আপনি কীভাবে সতর্ক থাকবেন, এবং এটা খাওয়ার ক্ষেত্রে আপনি কী কী সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে কারা এটা সতর্কতা অবলম্বন করবেন। আর গরুর যে চর্বিটা আছে, ওই চর্বিটা আপনারা ফেলে দিয়েন না, এই চর্বিটা আপনারা রেখে দিবেন। রেখে দিয়ে সেটা কিন্তু আপনারা একটু সিদ্ধ করে এটা প্রসেস করে রেখে দিলে এটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রের জন্য কিন্তু খুব ভালো একটা সোর্স তাদের মানে ফ্যাটের জন্য। কারণ তাদের বয়সটা যখন একটু বাড়ন্ত করতে থাকে, তখন তারা যদি এই ফ্যাটটা যদি তারা খায়, এটা তাদের জন্য খুব এনার্জি বুস্ট আপ একটা সোর্স এটা। তো এটা দিয়ে তাদেরকে রুটি বা পরোটা ভেজে দিতে পারেন, এটা তারা খেতে পারে। মানে এটা অনেকটা ঘিয়ের মতো করে এটাকে সংরক্ষণ করা যায়, বা এটা থেকে তেল বের করে গরম উত্তাপে ইয়ে করে এটা থেকে তেল বের করে ওই তেল দিয়ে তাদেরকে রান্না করে দিলে সেটা তাদের জন্য মানে শরীরে দ্রুত শক্তি বাড়বে, সেটা আপনারা করতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি, বা কিশোরদের ক্ষেত্রে বা একটু যুবক, বয়স্কদের ক্ষেত্রে না কিন্তু এটা। তো এটা আপনারা করতে পারেন। এই ফ্যাট মানে এই যে খারাপ তা কিন্তু না, ফ্যাট বার্ন হলে কিন্তু প্রচুর পরিমাণ শক্তি তৈরি করে, যেমন 1 গ্রাম ফ্যাট বার্নে কিন্তু 9 কিলো ক্যালোরি শক্তি তৈরি করে। তো ফ্যাট সবার জন্য যে খারাপ সেটা না। তো এটা আপনারা একটু মাথায় রাখবেন, এই চর্বি ফেলে না দিয়ে সংরক্ষণ করে রাখবেন, এবং এদেরকে এটা পরিবারে এদেরকে খাওয়াবেন। তো সবার ঈদ আশা করি ভালো কাটুক, দোয়া করি সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।